উপক্রমণিকার প্রথমে হচ্ছে আসলে শ্রেণীবিন্যাস, ঠিক আছে। উপক্রমণিকার ফার্স্ট ওয়ান হচ্ছে শ্রেণীবিন্যাস। উপক্রমণিকা মানে হচ্ছে ভূমিকা বা সূচনা। তোমরা অনেকেই জানো না, হাসান স্যারের বইয়ের শুরুতে এই টপিকসটা দেওয়া আছে। হাসান স্যারের বইয়ের শুরুতে হচ্ছে এই টপিকসটা দেওয়া আছে। এবার দেখো যে আসলে বিভিন্ন সাদৃশ্য, বৈসাদৃশ্য, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন এদেরকে আমরা হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, কিংডম, ফাইলাম, ফ্যামিলি, ঠিক আছে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস ইত্যাদি দল উপদলে আমরা ভাগ করি, তখন সেটাকে আমরা বলে থাকি কি বলতো, শ্রেণী বিন্যাস। আর এই শ্রেণী বিন্যাস বিদ্যার জনক হচ্ছে কিন্তু কে বলতো, লিনিয়াস, ঠিক আছে। শ্রেণী বিন্যাস বিদ্যার জনক কে বলতো, লিনিয়াস। এবার দেখো এখানে যেটা দেখতে পারতেছো এটা হচ্ছে লিনিয়াসের দেওয়া হচ্ছে একটা তোমার শ্রেণীবিন্যাস পদ্ধতি। এখানে যেটা দেখতেছো লিনিয়াসের দেওয়া হচ্ছে একটা শ্রেণীবিন্যাস পদ্ধতি। তো নোট করে ফেলো, ছোট লেকচার তো 40 মিনিটের মধ্যে শেষ করে দিব। ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, 40 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। তাহলে দেখো লিনিয়াস, যেখানে আমরা হচ্ছে ছিলাম লিনিয়াসের ওখান থেকে, যে উনি হচ্ছে আসলে শ্রেণীবিন্যাস বিদ্যার হচ্ছে জনক, ঠিক আছে। তো দেখো এই যে শ্রেণীবিন্যাসের যে জিনিসগুলো আছে, যে এটা একটা ধাপ, 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 এখানে হচ্ছে 60টা ধাপ আছে, বুঝতে পারছো? যে 60টা ধাপ আছে। এদেরকে এক একটা একককে বলা হয় হচ্ছে তোমার ট্যাক্সন বলা হয়। এক বচনে হচ্ছে ট্যাক্সন আর বহু বচনে ট্যাক্সা। এই প্রশ্নটাও হচ্ছে আসে অনেক সময়, ট্যাক্সন আর হচ্ছে কি ট্যাক্সা। তার মানে শ্রেণীবিন্যাসের মৌলিক এককগুলোকে কি বলা হয়, ট্যাক্সন হচ্ছে এক বচন, আর বহু বচনে কি বলতো, ট্যাক্সা। আর শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ হচ্ছে কি প্রজাতি। এগুলো লাগবে না। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ হচ্ছে প্রজাতি, আর সর্বোচ্চ ধাপ হচ্ছে কি জগৎ, ঠিক আছে। সেটা অ্যানিম্যাল কিংডম হতে পারে, প্ল্যান্ট কিংডম হতে পারে, অ্যানিম্যাল কিংডম হতে পারে, প্ল্যান্ট কিংডম হতে পারে। এবার আসো নামকরণ, ঠিক আছে। তো প্রাণীর নামকরণ, যে নামকরণ সাধারণত তোমরা জানো দুই প্রকার হয়, একটা হচ্ছে দ্বিপদ নামকরণ, আর একটা হচ্ছে কি বলতো, ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ কোনটা, যে নামের দুইটা পদ থাকবে, মানে হচ্ছে জেনাস আর স্পেসিস, এই দুইটা পদ নিয়ে যে নামকরণটা, সেটাকে আমরা বলি হচ্ছে দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণের হচ্ছে জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তন্ময় অ্যাডমিন প্যানেলকে বলে দাও, এই যে পোলাপান হচ্ছে কমেন্টে জিজ্ঞেস করতেছে রুটিন কই পাবে, এটা কই পাবে, সেটা কই পাবে, এগুলো রিপ্লাই গুলো তো হচ্ছে অ্যাডমিন প্যানেলকে দিয়ে দাও, আমি তো ক্লাস নিচ্ছি। এই রিপ্লাই গুলো অ্যাডমিন প্যানেলকে দিয়ে দেওয়া, আর সব পুরস্কার দেওয়া হবে, নোট টোট যত পুরস্কার আছে সব দেওয়া হবে, অপেক্ষা করো, সব দেওয়া হবে। ওকে, তাহলে দেখো জেনাস আর হচ্ছে কি স্পেসিস, এই দ্বিপদ নামকরণের জনকও কিন্তু হচ্ছে লিনিয়াস। দ্বিপদ নামকরণের জনক কে বলতো, লিনিয়াস। মনে থাকবে, দ্বিপদ নামকরণের জনক হচ্ছে লিনিয়াস। তোমাদের বইতে যেটা দিয়ে এক্সাম্পল আছে সেটা দিয়ে আমি যদি হচ্ছে বলি, দেখো চড়ুই পাখির সায়েন্টিফিক নেম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস, ঠিক আছে, ডোমেস্টিকাস। আর এরকম শুরু করছে কেন, দাঁড়াও আমি বোর্ডটা একটু ক্লোজ করে দেই, তাহলে ঝামেলা করবে। ওকে, যারা এখন আমাদের ফ্রি কোর্সে এনরোল করো নাই, দেখো কমেন্ট সেকশনে দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে হচ্ছে এনরোল করো। ওকে, তাহলে হচ্ছে দাঁড়াও, আচ্ছা, যেখানে আমরা ছিলাম যে দ্বিপদ নামকরণ আর হচ্ছে কি বলতো ত্রিপদ নামকরণ। তো আমরা দ্বিপদ নামকরণের এক্সাম্পল হিসেবে লিখছিলাম যে প্যাসার ডোমেস্টিকাস, তাই না, প্যাসার ডোমেস্টিকাস, এটা একটা চড়ুই পাখির সায়েন্টিফিক নেম। এটা হচ্ছে জেনাস আর এটা হচ্ছে স্পেসিস, ঠিক আছে, জেনাস আর এটা হচ্ছে কি বলতো স্পেসিস। এখন দেখো কোন একটা চড়ুই, মানে যে কোনো নামকরণের সাথে যদি স্পেসিসের সাথে সাব স্পেসিস যোগ হয়, দেখো জেনাস, জেনাসের পরে স্পেসিস, স্পেসিসের পরে হচ্ছে সাব স্পেসিস,
তখন মানে কি তিনটা পদ, তখন সেটাকে আমরা বলতেছি ত্রিপদ। তাহলে দ্বিপদ নামকরণের জনক লিনিয়াস আর ত্রিপদ নামকরণের জনক হচ্ছে পাখি বিজ্ঞানী শ্লেগেল। এই চড়ুই পাখি নীলনদ এলাকায় যে চড়ুই পাখিগুলো পাওয়া যায়, নীলনদ এলাকায় যে চড়ুই পাখিগুলো পাওয়া যায় সেগুলোর সায়েন্টিফিক নেম হচ্ছে কি রে, বোর্ড এত ঝামেলা করতেছে কেন, প্যাসার ডোমেস্টিকাস, ঠিক আছে, নিলোটিকাস বা নাইলোটিকাস, যাই বলো না কেন, এই শব্দটা আসছে হচ্ছে নীলনদ থেকে। তার মানে যখন প্যাসার ডোমেস্টিকাস, নিলোটিকাস বা নাইলোটিকাস বলা হচ্ছে, এটা বলা মাত্রই তুমি বুঝতে পারতেছো যে এই পাখিটা কোন অঞ্চলের, বলো তো? এই পাখিটা হচ্ছে চড়ুই হচ্ছে তোমার নীলনদ এলাকা, ঠিক আছে। তারপরে এদের ভাষা হবে ল্যাটিন, সর্বনিম্ন 2টা পদ থাকবে, হাতে লিখলে দাগ দিতে হবে, এগুলো তোমরা জানো, সেদিকে হচ্ছে আমরা যাব না। 2-3টা টার্মিনোলজি ছিল, হোমোনিম, সিনোনিম, টটোনিম, ঠিক আছে, হোমোনিম, সিনোনিম আর হচ্ছে টটোনিম। জাস্ট আমি হচ্ছে একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে হোমোনিম মানে হচ্ছে যে তোমার হোমোনিমের ক্ষেত্রে যেটা হয়, একাধিক প্রাণীর যদি হচ্ছে একই নাম হয়, একাধিক প্রাণীর যদি একই নাম হয় সেটাকে হচ্ছে হোমোনিম বলা হয়। খেয়াল করো যে কি বলছি, হোমোনিম, হোমোনিম, সিনোনিম, সিনোনিম, তারপর হচ্ছে টটোনিম, টটোনিম। খেয়াল করো কোনটা কি, হোমোনিমটা হচ্ছে যদি তোমার একাধিক প্রাণীর একটা নাম হয় তখন সেটাকে আমরা বলবো হোমোনিম। তবে এই ক্ষেত্রে সিনিয়র হোমোনিম মানে যে নামটা, যে প্রাণীর নামটা আগে করা হয়েছে সেটা বৈধ, যেটা পরে করা হয়েছে সেটা অবৈধ। সেম ভাবে সিনোনিম, একটা খেয়াল করো, প্রথমটা হচ্ছে একাধিক প্রাণীর একটা নাম, আর যেটা সিনোনিম এটা হচ্ছে তোমার একটা প্রাণীর যদি একাধিক নাম, একটা প্রাণীর যদি একাধিক নাম থাকে সেটাকে হচ্ছে আমরা বলি সিনোনিম। এই ক্ষেত্রেও সেম, যে প্রথম যে নামটা দেওয়া হবে সিনিয়র সিনোনিম সেটা বৈধ, আর জুনিয়র সিনোনিমটা হচ্ছে কি অবৈধ। তার মানে যে কনসেপ্টটা তোমাকে মনে রাখতে হবে, হোমোনিম মানে হচ্ছে একাধিক প্রাণীর একই নাম, এটা হচ্ছে হোমোনিম, আর সিনোনিম মানে হচ্ছে একটা প্রাণীর একাধিক নাম, এটা হচ্ছে সিনোনিম। উভয়ের ক্ষেত্রেই সিনিয়র সিনোনিম বৈধ বা সিনিয়র হোমোনিম বৈধ, জুনিয়র হোমোনিম অবৈধ। আর হচ্ছে টটোনিম, টটোনিমের ক্ষেত্রে যখন জেনাস স্পেসিস একই হয়ে যায়, জেনাস স্পেসিস হচ্ছে যখন একই হয়ে যায়, যেমন হচ্ছে তোমরা দেখছো যে না যা না যা, ঠিক আছে, গোকরার সায়েন্টিফিক নেম, খেয়াল করো, ঠিক আছে, এটি কি জেনাস আর স্পেসিস দুটো নামই সেম, জেনাস আর স্পেসিস দুটো নামই সেম, সেটাকে আমরা হচ্ছে কি বলে থাকি বলতো, জেনাস আর স্পেসিস দুটো নামই সেম, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে টটোনিম, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে টটোনিম। তাহলে নামকরণের বিষয়টা ক্লিয়ার কিনা এই পর্যন্ত বলো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, একজনে কমেন্ট করছে কাতলা কাতলা, এখন আর কাতলা মাছের সায়েন্টিফিক নেম কাতলা কাতলা নাই, এখন কাতলা মাছের সায়েন্টিফিক নেম হয়ে গেছে জিবেলিয়ন কাতলা, ঠিক আছে, জিবেলিয়ন কাতলা। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে একটু বলে দাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও। যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, আমাদের বায়োলজি ক্লাসের সেকেন্ড টাইম প্লাস এইচএসসি 24 উভয় ব্যাচের ভর্তি চলমান, আমাদের কোর্সে ভর্তি হতে পারো, প্লাস ডিসক্রিপশন বক্সে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাও ফর্মটা ফিল আপ করে দিতে পারো। ওকে, তারপরে দেখো আমরা যাই শ্রেণীবিন্যাসের প্রকারভেদ, ভেরি 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 ইম্পর্টেন্ট, শ্রেণীবিন্যাসের প্রকারভেদ ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কৃষির জন্য, খেয়াল করো। ফার্স্ট ওয়ান, শ্রেণীবিন্যাস আসলে কয় প্রকার, এটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। এটা আমরা উদ্ভিদ শ্রেণীবিন্যাস নিয়ে পড়তেছি। একটা হচ্ছে তোমার কৃত্রিম শ্রেণীবিন্যাস, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, জাতিজনিক শ্রেণীবিন্যাস, ঠিক আছে, কৃত্রিম, প্রাকৃতিক, তারপরে হচ্ছে কি বলতো জাতিজনিক, কৃত্রিম, প্রাকৃতিক, তারপরে হচ্ছে কি জাতিজনিক, এর বাইরেও আরো আছে, যেমন ফাইট কিংডম পদ্ধতি আছে, তারপরে এরকম অনেক আছে আর কি, তবে মেইনলি হচ্ছে কৃত্রিম, প্রাকৃতিক আর হচ্ছে কি জাতিজনিক। খেয়াল করো, কৃত্রিম শ্রেণীবিন্যাসটি কি, এটা হচ্ছে অঙ্গজ বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস,
পরীক্ষা তোমাকে এটাও দিতে পারে যে বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। আর এই কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রবর্তক হচ্ছে লিনিয়াস। কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রবর্তককে লিনিয়াস, মনে থাকবে। কৃত্রিম শ্রেণীবিন্যাসের হচ্ছে প্রবর্তককে হচ্ছে বলতো লিনিয়াস। ওকে, এবার আসো এই কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতিটা লিনিয়াস দিছে, থিওফ্রাস্টাস দিছে, আরো হচ্ছে তোমার বেশ কিছু বিজ্ঞানী দিছে। তন্মধ্যে তোমাদের বইটাতে এই থিওফ্রাস্টাসের কৃত্রিম শ্রেণীবিন্যাস নিয়ে হচ্ছে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। থিওফ্রাস্টাসের কৃত্রিম শ্রেণীবিন্যাস সম্পর্কে হচ্ছে ইন ডিটেলস হচ্ছে আলোচনা করা হয়েছে। তো দেখো থিওফ্রাস্টাসের হচ্ছে শ্রেণীবিন্যাস পদ্ধতিটা হচ্ছে আসলে কেমন ছিল। উনি দুইটা হচ্ছে তোমার ভিত্তি নিয়ে সেটার উপরে ভাগ করছে আর কি। তন্মধ্যে একটা ছিল কাণ্ডের প্রকৃতি বিস্তৃতি কাষ্ঠলতার উপর। আমি বারবার বলতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান দেখো ট্রি, ট্রি মনে রাখার দরকার নাই, সবাই পারো। একদম নিচু থেকে আসো, ঠিক আছে। হাড় বা হচ্ছে বিরুৎ মনে রাখবা, যেগুলোর কাণ্ড একেবারেই দুর্বল নরম, ঠিক আছে, কাষ্ঠল নয়, কাণ্ড একেবারেই দুর্বল নরম। আর হচ্ছে কি বলতো কাষ্ঠ, ভাইয়া সবাই 10 থেকে 11 কিংবা 11-12 এক্সাম দিতে প্রবলেম হতে পারে, কারণ এখন অনেক প্লেসে ঠিকভাবে নেট নাই। তাই সবার কথা ভেবে টাইম বাড়ালে ভালো, বিকজ এখন অনেক নেট কারেন্ট। রাত 10টা থেকে এক্সাম শুরু হয়, পরের দিন দুপুর 1টা পর্যন্ত এক্সাম চলে। আর কি টাইম বাড়াবো বলো। আচ্ছা শোনো, তোমাদের এক্সাম নিয়ে যেটা সেটা হচ্ছে যে তোমাদের এক্সামটা আপাতত ডেইলি চলবে। এরপর কৃষি ভর্তি পরীক্ষার যদি ডেট দেয়, ডেটের উপর বেস করে রুটিনটা হচ্ছে চেঞ্জ হবে। ডেটের উপর বেস করে রুটিনটা চেঞ্জ হবে, বুঝতে পারছো। আপাতত যেভাবে রুটিন দেওয়া আছে ডেইলি পরীক্ষা ডেইলি চলবে। তুমি বিশ্বাস করো, তুমি যদি এই এক্সামগুলো দিয়ে তোমার সিলেবাসটাকে শেষ করে নিতে পারো, তোমার চান্স ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তোমাকে চান্স দিবেই। তুমি যদি এই সিলেবাসটা যদি তোমরা এই রুটিন অনুযায়ী যদি সিলেবাসটাকে শেষ করে নিতে পারো, আজকে রাতেও এক্সাম আছে, প্রত্যেক দিন এক্সাম, প্রত্যেক দিন রাত 10টায়। তুমি যদি হচ্ছে শেষ করে নিতে পারো, বুঝতে পারছো, তুমি যদি শেষ করে নিতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তোমাকে চান্স দিবেই যদি খুব সুন্দর করে শেষ করো। প্রত্যেকটা পরীক্ষায় মিনিমাম 30 নাম্বার করে পাও। যাদের নাম্বার 30-এর নিচে আসে তাদের প্রিপারেশনে অনেক ল্যাকিংস। তাহলে কি তোমরা চেষ্টা করবা? একটু কমেন্টে বলো তো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লেগে থাকবো। বলো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লেগে থাকবো, ঠিক আছে। হাল ছাড়া যাবে না। খেয়াল করো, আজকেই কিন্তু ক্লাসের উপস্থিতি কম। আজকে সবাই ভাবছে আউট অফ সিলেবাস পড়াবে, আমার পড়ার দরকার নাই। উপক্রমণিকা পড়াবে, আমার পড়ার দরকার নাই। তুমি কৃষির কোশ্চেন ব্যাংকগুলো ঘাটো, দেখো বিগত সালে এগুলো থেকে প্রশ্ন আসছে কি আসে নাই, আজকে কিন্তু ক্লাসে আরো 200 জন পোলাপান বেশি থাকা উচিত ছিল। তো তোমাদের রুটিন যেভাবে চলছে সেভাবেই চলমান থাকবে। যারা আমাদের ফ্রি কোর্সে এখনো এনরোল করো নাই, দেখো ডেসক্রিপশন বক্স কমেন্ট লিঙ্কে আমরা হচ্ছে বিস্তারিত দিয়ে দিছি। এখান থেকে ভিডিওটা দেখে A to Z এনরোল করে নাও। কিভাবে এক্সাম দিতে হবে ইন ডিটেলসে বলা আছে। আর টেলিগ্রাম চ্যানেলে আমরা সব আপডেট দেই, দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওকে, আমরা পড়াই যাই। তাহলে দেখো, কে যেন জিজ্ঞেস করলো কাষ্ঠলের খাঁটি বাংলা হচ্ছে কাঠ, বুঝতে পারছো। কাষ্ঠল মানে হচ্ছে কাঠ। এবার তুমি খেয়াল করো, ধান গাছে যদি দেখো কাঠ আছে না, গম গাছে কাঠ আছে না, সরিষা গাছে কাঠ আছে না, ঘাস কচু এগুলাতে কাঠ আছে না, কচুরি পানা নরম লতা এগুলাতে কাঠ আছে না, কাঠ নাই। তারপর দেখো কাষ্ঠল কাণ্ড বিশিষ্ট হার্বকে উর্ডি হার্ব বলে। এইটা হচ্ছে একটা এক্সেপশন, ঠিক আছে। যে দেখো যে পাটটা হচ্ছে কি কাষ্ঠল কাণ্ড বিশিষ্ট, পাটের মাঝখান দিয়ে তোমরা জানো যে কাষ্ঠল থাকে, তাই না, ঠিক আছে, যে কাষ্ঠল থাকে, সেই কাণ্ড বিশিষ্ট হার্বকে কি বলা হয়? উর্ডি হার্ব বলা হয়। এটার এক্সাম্পল হচ্ছে তোষা পাট। এই প্রশ্নটায় পরীক্ষায় আসতে পারে যে উর্ডি হার্বের এক্সাম্পল কি? তোষা পাট। খেয়াল করো। আর শীঘ্রই তোমাদের হচ্ছে MCQ ক্লাস শুরু হবে প্রত্যেকটা চ্যাপ্টারে। আর তোমাদের জন্য আমরা একটা জিনিস বানাইতে চাচ্ছি, যদি আগ্রহ হয়
তাহলে হচ্ছে বলবো, কিছুক্ষণ পরে বলবো আর কি, এখন না। খুব স্পেশাল একটা জিনিস। ওকে, এবার আসো আন্ডারশ্রাপ বা হচ্ছে উপগুল্ম। আন্ডারশ্রাপ বা হচ্ছে কি বলতো উপগুল্ম, এগুলো হচ্ছে হার্বের চেয়ে একটু বড় হয় এবং হচ্ছে কাষ্ঠল হবে, বাট হচ্ছে সেটা খুব বড় হবে না। খেয়াল করো, তুমি একটু কম্পেয়ার করো, শার্পের সাথে কম্পেয়ার করো। তুমি যদি একটু জবা গাছের সাথে গোলাপ গাছকে কম্পেয়ার করো, দেখবা জবা গাছ কম্পারেটিভলি একটু মোটা হবে, একটু বেশি বড় হবে গোলাপ গাছের চেয়ে। সেম জবা গাছ বেলি গাছের চেয়ে বা রঙ্গন গাছ বেলি গাছের চেয়ে একটু মোটা হবে, একটু বড় হবে, তাই না? তুমি এটাকে হচ্ছে রিলেট করে পড়ো, রিলেট করে পড়ো, রিলেট করে পড়ো। হ্যাঁ, বলবো না, একটু পরে বলবো, এখন বলবো না। স্পেশাল একটা জিনিস আছে, ধৈর্য ধরো, বলবো। এটাকে রিলেট করে পড়ো। গন্ধরাজ সেম, ঠিক আছে? অথবা মনে রাখতে পারো, শার্পের এক্সাম্পল হচ্ছে জলের বাজে গন্ধ, ঠিক আছে? জলের বাজে গন্ধ, ঠিক আছে? জলের বাজে গন্ধ। জ দিয়ে হচ্ছে জবা, তারপরে র দিয়ে হচ্ছে রঙন, গন্ধ দিয়ে হচ্ছে গন্ধরাজ, ঠিক আছে? জলের বাজে গন্ধ। তারপরে দেখো যে আন্ডারশ্রাপ মনে রাখতে পারো। তোমরা মোশাররফ করিমের নাটক দেখো, দেখবো তার একটা কমন ডায়লগ ছিল, আবেগে কান্দালছে। বুঝতে পারছো? তার একটা হচ্ছে কমন ডায়লগ ছিল যে আবেগে কান্দালছে। বুঝতে পারছো? আবেগে কান্দালছে। দেখো তো, এটাকে মিলাও। যে আমি ছন্দ পড়ানো কিন্তু খুবই অপছন্দ করি, আগেই বলে দিলাম, এই ছন্দ দিয়ে পড়বা না। আবার তোমরা অনেকেই বলবা যে হচ্ছে ভাইয়া মনে হয় ছন্দ পারে না তাই লিখে দিচ্ছে না। আমি ছন্দ পড়ানো খুবই অপছন্দ করি। ছন্দে ছন্দে লেগে যায় দ্বন্দ্ব, দ্বন্দ্বে দ্বন্দ্বে হচ্ছে শর্ট সার্কিট, আর তখন হচ্ছে তোমার মাথার চুল ছিঁড়বা পরীক্ষার হলে গিয়ে। তখন ছন্দ মনে রাখার জন্য আরো ছন্দ মনে রাখতে হবে। তো যাই হোক আর কি, আবেগে কান্দালছে, এই যে আবেগে, ঠিক আছে? আ দিয়ে আশাওরা, ঠিক আছে? গ দিয়ে গোলাপ, বে দিয়ে বেলি, কান্দা দিয়ে হচ্ছে কালকা সন্ধ্যা, ঠিক আছে? এইগুলো মনে রাখতে পারো। তাহলে শার্প, উপগুল্ম, এই দুইটাই সাধারণত প্যাচ লাগে। তোমার হচ্ছে বিরুৎ প্যাচ লাগার কথা না। বিরুৎ মানে হচ্ছে কি বলতো, তোমার খুবই দুর্বল কাণ্ড যেটা। আর হচ্ছে বৃক্ষ তো চেনোই, বৃক্ষ মানে একদম বড় যেগুলো, একদম বড় যেগুলো। তুমি যদি একদম খুবই শহুরে না হও, যে একদম জীবনে প্রাকৃতিক পরিবেশ তুমি দেখোই নাই, সারা জীবনই ঘরের ভিতরে থাকছো, তাহলে ভিন্ন কথা। বাট তোমার যদি একটু হলেও গ্রামীণ পরিবেশ হচ্ছে তোমার সম্পর্কে জানা থাকে, অ্যাটলিস্ট এগুলো হচ্ছে আলাদা করতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে এটা চলে গেল। এবার আসো হচ্ছে যে আয়ুষ্কালের উপর নির্ভর করে হার্বকে, এটা কিন্তু শুধু হার্ব, খেয়াল করো যে এই হার্বটাকে আবার হচ্ছে কি করা হয়েছে, কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। অ্যানুয়াল বা বর্ষজীবী, বায়োনিয়াল বা দ্বিবর্ষজীবী, পেরিনিয়াল বা হচ্ছে বহু বর্ষজীবী। খেয়াল করো, একদম সোজা বাংলা ভাষা হচ্ছে এরকম যে হচ্ছে অ্যানুয়াল বা বর্ষজীবী মানে এরা 1 বছর বাঁচবে ব্যাপারটা তা না, এরা একবার ফলন দিবে। তার জীবদ্দশায় কয়বার ফলন দিবে? একবার। অ্যানুয়াল বা বর্ষজীবী কথাটার অর্থ হচ্ছে সে তার জীবদ্দশায় হচ্ছে একবার ফলন দিবে। যেমন সরিষা, ছোলা, এরা তার জীবদ্দশায় একবার ফলন দিয়েই মারা যায়। এটাকে বলা হয় অ্যানুয়াল বা বর্ষজীবী। বায়োনিয়াল বা দ্বিবর্ষজীবী, এরা জীবদ্দশায় 2 বার ফল দেয়, এরা জীবদ্দশায় 2 বার ফল দেয়। এবার হচ্ছে তোমার ধান 1 বর্ষজীবী। এবার তোমার প্রশ্ন জাগতে পারে যে হচ্ছে ভাইয়া তাহলে মূলা, ফুলকপি এরা তো একবার ফল দেয়। এটা আমাদের দেশ তো আসলে গ্রীষ্মকালীন। তোমরা যদি শীতকালীন দেশগুলাতে দেখো, শীতকালীন দেশে হচ্ছে মূলা, ফুলকপি, বাঁধাকপি, বিশেষ করে কপিগুলা আর কি, বাঁধাকপি, তারপরে হচ্ছে ফুলকপি, এরা হচ্ছে বছরে 2 বার ফলন দেয়, কারণ এগুলো হচ্ছে শীতকালীন। ওকে, তারপরে দেখো পেরিনিয়াল বা হচ্ছে বহু বর্ষজীবী, এগুলো হচ্ছে আজীবন বাঁচতেই থাকে। এটা আসলে ফলের উপর ডিপেন্ড করে না, এরা হচ্ছে যে হচ্ছে বাঁচতেই থাকে আর কি, যেমন আদা, হলুদ, দূর্বা ঘাস, ঠিক আছে? সো এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। ওকে, এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবা। বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস লাগবে না, বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস জাস্ট একটু আমি আইডিয়া দেই যে বেন্থাম হুকার যেটা করছে সমগ্র উদ্ভিদ জগৎটাকে 2টা ভাগে ভাগ করছে, একটা ক্রিপ্টোগ্যামিয়া আর একটা হচ্ছে ফেনারোগ্যামিয়া। শোনো, কিপটা এই কথাটার মানে জানো তো, তাই না? কিপটা এই কথাটার মানে জানো তো, তাই না? তোমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে যাদেরকে তোমরা কিপটা বলে রাখো। দেখবা যে একটু খাইতে চাইলে, ট্রিট দিতে বললে এরা কখনোই ট্রিট দিবে না, কিন্তু অন্য জনেরটা আবার খায়। এদেরকে তোমরা কি বলো বলো তো? কিপটা বলো, তাই না?
এই ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে কিপটা, এরা ফুল ফল কিচ্ছু দিবে না। ক্রিপ্টোগ্যামিয়া মানে হচ্ছে কিপটা, এরা ফুল ফল কিচ্ছু দিবে না। দেখো এদের এক্সাম্পল থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, ডেইডোফাইটা, শৈবাল, ছত্রাক, এরা হচ্ছে কিপটা, এরা ফুল ফল কিচ্ছু দিবে না। তোমার কিপটা বন্ধুকে একটু মেনশন করে ফেলো তো, যে ভাইয়া যে বললো যে কিপটা, তোমার কিপটা বন্ধুকে একটু মেনশন করে ফেলো দেখি, তোমার কত সাহস যে এই ক্লাসের মধ্যে তুমি তোমার কিপটা বন্ধুকে মেনশন করে ফেলছো। ওকে, এবার আসে ফ্যানেরোগ্যামিয়া, এরা হচ্ছে ফুল ফল সব দিবে, এরা হচ্ছে দাতা, এরা হচ্ছে কি ফুল ফল সব দিবে। তাহলে তোমাকে পরীক্ষায় এখান থেকে সর্বোচ্চ দিতে পারে নিচের কোনগুলো ক্রিপ্টোগ্যামিয়া, নিচের কোনটা ফ্যানেরোগ্যামিয়া, তবে এটা লেস ইম্পর্টেন্ট, তবে এটা হচ্ছে কি বলতো লেস ইম্পর্টেন্ট। আমি তো নিজেই কিপটা, মানুষে হচ্ছে মেনশন দিব কি না, তাই না? ব্যাপারটা এমন হয়ে গেল না? আচ্ছা ওকে, এবার দেখো, এবার বলছে তোমার জাতিজনী বা 5 কিংডম পদ্ধতি, ফটো পিরিয়ডিজম, এগুলো জানার দরকার নাই, এইটা জানবা যে 5 কিংডম পদ্ধতি সমগ্র উদ্ভিদ জগৎটাকে 5টা ভাগে ভাগ করছে। সমগ্র উদ্ভিদ জগৎটাকে 5টা ভাগে ভাগ করছে হচ্ছে কে বলতো? হুইটটেকার। প্রথমে এটা দিছে কে? হুইটটেকার। পরবর্তীতে মার্গুলিস নামক হচ্ছে একজন মহিলা বিজ্ঞানী এটাকে প্রবর্ধিত এবং বিবর্ধিত করছে, এটাকে প্রবর্ধিত এবং হচ্ছে কি বিবর্ধিত করছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে 5 কিংডম পদ্ধতির প্রবক্তাকে, অ্যান্সারটা কি? হুইটটেকার। 5 কিংডম পদ্ধতির প্রবক্তাকে, অ্যান্সারটা কি? হুইটটেকার। 5 কিংডম পদ্ধতিকে প্রবর্তিত এবং বিবর্ধিত করছে কে? ডক্টর ডিন মার্গুলিস। ঠিক আছে, ডক্টর ডিন মার্গুলিস। এবার আসো ফটো পিরিয়ডিজম, তোমাদের কাছে হচ্ছে অপরিচিত শব্দটা ফটো পিরিয়ডিজম। দেখো দুইজন বিজ্ঞানী গার্নার এবং হচ্ছে অ্যালার্ট, ফটো পিরিয়ডিজম মানে দিবালোকের উপর ভিত্তি করে একটা গাছ দিনে কত ঘন্টা সূর্যের আলো পাবে। কি বলছি বলতো? একটা গাছ দিনে কত ঘন্টা সূর্যের আলো পাবে, এইটার উপর ভিত্তি করে উদ্ভিদ সমূহকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ, নিরপেক্ষ দিনের উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ, নিরপেক্ষ দিনের উদ্ভিদ। এইটা মানেই ডিএমসি। ডিএমসি মানে হচ্ছে ডাইরেক্ট মুখস্থ, বুঝতে পারছো? ডিএমসি ডাইরেক্ট মুখস্থ, ডিএমসি ডাইরেক্ট মুখস্থ। ছোট দিনের উদ্ভিদ ম্যাক্সিমামই হচ্ছে শীতকালীন, ছোট দিনের উদ্ভিদগুলো ম্যাক্সিমাম হচ্ছে শীতকালীন। সিম, ডালিয়া, তামাক, চন্দ্রমল্লিকা, পাট, ফুলকপি, রবা, আমন, আখ, গোলালু, সয়াবিন ম্যাক্সিমাম হচ্ছে তোমার ছোট দিনের উদ্ভিদ। বড় দিনের উদ্ভিদ লাল শাক, পালং শাক, আফিম, ভুট্টা, লেটুস, ঝিঙ্গা, মটর, গম, বার্লি, জব, মূলা। ঠিক আছে, এগুলো ম্যাক্সিমাম বড় দিনের উদ্ভিদ। কিছু পার্থক্য আছে। নিরপেক্ষ দিনের উদ্ভিদ শসা, টমেটো, গোলাপ, তুলা, সূর্যমুখী, কার্পাস। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিরপেক্ষ দিনের উদ্ভিদ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফটো পিরিয়ডিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ফটো পিরিয়ডিজম আরেকটা সংজ্ঞা দেখি, তোমরা আমাকে বলবা, এটা ক্লাসের শেষে আমি বলবো। ভার্নালাইজেশন এটার মানে কি? ভার্নালাইজেশন এটার মানে কি? এক্সাম কবে? এক্সাম কবে? এই যে আচ্ছা, কোনো ভাই কি ইচ্ছা করে বলতে গেছে তোমাদের যে অমুক তারিখে এক্সাম, তমুক তারিখে এক্সাম? তোমরাই কিন্তু ভাইদেরকে খুসায়া খুসায়া বের করছো, ভাইয়া একটু বলেন, ভাইয়া একটু বলেন, ভাইয়া একটু বলেন কবে এক্সাম, ভাইয়া বলেন না কবে এক্সাম, ভাইয়া একটু বলেন না কবে এক্সাম। প্রবাবলি একটা ডেট বলেন, আমরা সেই ডেট অনুযায়ী একটু পড়ি। প্রবাবলি একটা ডেট বলেন, আমরা সেই ডেট অনুযায়ী পড়ি। যখন ভাইয়ারা প্রবাবলি ডেট বলছে বিভিন্ন স্যারদের কথা শুনে, এগুলো যখন মেলে নাই, তখন ভাইয়াদের দোষ হয়ে গেছে। হ্যাঁ, ভাইয়ারা কেন বলবে যে অমুক তারিখে এক্সাম, তমুক তারিখে এক্সাম? এই রাইট তাদেরকে কে দিছে? এই ভাইয়ারা কি বলতে গেছে নাকি তোরা শুনতে চাইছিস? কোনটা? ভাইয়ারা কি বলতে গেছে নাকি তোরা শুনতে চাইছিস? কোনটা? হ্যাঁ, ভাইয়ারা কি বলতে গেছে নাকি শুনতে চাইছিস? কোনটা বল? বল, ভাইয়ারা শুনতে বলতে চাইছে নাকি তোরা শুনতে চাইছিস? কোনটা আগে ঘটছে বল? এই যে এখান থেকে একটা প্রশ্ন করি, এপিস্টেটিস আর হাইপোস্টেটিস, ভাইয়ারা কি আগে বলতে গেছে নাকি তোরা আগে শুনতে চাইছিস? কোনটা? আমার তো প্রত্যেক ক্লাসেই কমেন্ট করে, ভাইয়া কৃষির এক্সাম কবে, কৃষির এক্সাম কবে, কৃষির এক্সাম কবে? আচ্ছা, ভার্নালাইজেশন নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, এবার আসা লাগবে না, এখন যেটা আছে এটা লাগবে না। ওকে, এখান থেকে কিছু জানবা। সিস্টেমা নেচার স্পেসিস প্লান্টেরাম ক্যারোলাস লিনিয়াসের লেখা, সিস্টেমা নেচার স্পেসিস প্লান্টেরাম ক্যারোলাস লিনিয়াসের লেখা। তারপর হচ্ছে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ডারউইনের লেখা।
ফাইভ কিংডম, সিম্বায়োটিক প্লান্ট, মার্গুলিসের লেখা, হিস্টোরিয়া প্লান্টেরাম, থিওফ্রাস্টাসের লেখা, ক্যানন অফ মেডিসিন ইবনে সিনার লেখা। এই কয়েকটা বইয়ের নাম জানবো, আমি যে কটা মার্ক করে দিচ্ছি। জেনেরা প্লান্টেরামটাও মনে রাখতে পারো, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে। না, মার্গুলিস কিন্তু বেড়া লোক না, মার্গুলিস হচ্ছে মেয়ে মানুষ। এই যে তোমাদেরকে আমি ছবি দেখাচ্ছি, দাঁড়াও, মার্গুলিসের ছবি আছে আমার কাছে, এই যে দেখাও, তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এই যে এই হচ্ছে মার্গুলিস, দেখা যায়? দেখা যায় না? এই যে দেখো তো, সামনে ধরছি, এই যে এই যে এই যে, ওরে বাবা, এখন তো দেখা যায় না, না? হ্যাঁ, এই যে এই যে নিচের যে বেড়াটা আছে, ঠিক আছে, ঠিক আছে, বেড়া না, বেডি আর কি। এই বেডি হচ্ছে মার্গুলিস, ডক্টর ডিন মার্গুলিস নাম। ওকে, তাহলে চলো এবার আসো জীববিজ্ঞানের ফলিত শাখা, ভেরি 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 ইম্পর্টেন্ট। কৃষির কোশ্চেন ব্যাংক হলো, দেখবা অনেকবার প্রশ্ন আসছে। আর শোনো, সবাই নোট পোস্ট করবা। এই তন্ময়, গতকালের নোট বিজয়ীকে নামটা দাও, নামটা ঘোষণা করে দেই, সে 200 টাকা পুরস্কার পাবে, সে 200 টাকা পুরস্কার পাবে। লাস্ট ক্লাসের নোট বিজয়ীকে নামটা হচ্ছে একটু আমাকে দাও, আমি হচ্ছে ঘোষণা করে দেই, ঠিক আছে? আচ্ছা, চলন অঙ্গ চলনার নোট বিজয়ী হচ্ছে ফারজানা আক্তার লিসা। চলন অঙ্গ চলনার নোট বিজয়ী ফারজানা আক্তার লিসা। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের নোট বিজয়ী হচ্ছে সাজ্জাদ হোসেন। তোমরা সবাই আমার আইডিতে, যে আমি যে আইডি দিয়ে ক্লাস নিচ্ছি, এই আইডিতে সবাই হচ্ছে ফলো দিয়ে রাখো, যে কোনো আপডেট আসলে দ্রুত জানতে পারবা, আর যে কোনো প্রয়োজনে আমাকে নক দিতে পারো, কোনো সমস্যা নাই। চলন অঙ্গ চলনার নোট বিজয়ী ফারজানা আক্তার লিসা, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস সাজ্জাদ হোসেন। আর আজকের পরীক্ষায় প্রথম 3 জনকে পুরস্কার দেওয়ার কথা ছিল, মানে যে পরীক্ষাটা হয়ে গেছে, তবে প্রথম 2 জন অসৎ উপায় অবলম্বন করায় তাদের 2 জনের ফলাফল বাতিল বলে গণ্য করা হইল। প্রথম 2 জন অসৎ উপায় অবলম্বন করায় তাদের ফলাফল বাতিল বলে গণ্য করা হলো। শুধুমাত্র তৃতীয় ব্যক্তি পুরস্কার পাবে, শুধুমাত্র তৃতীয় ব্যক্তি পুরস্কার পাবে। নেক্সট টাইম যদি কোনো পুরস্কার দিয়ে এক্সাম নেওয়া হয়, তাহলে শুধুমাত্র 1 ঘন্টা বা আধা ঘন্টা এক্সাম টাইম থাকবে, অন্য টাইমে এক্সাম দেওয়া যাবে না। ওকে, সো হচ্ছে অসৎ উপায় অবলম্বন করায় হচ্ছে তাদের 2 জনের পুরস্কার বাতিল, শুধুমাত্র তৃতীয় ব্যক্তি হচ্ছে পুরস্কার পাবে, শুধু তৃতীয় ব্যক্তি পুরস্কার পাবে। আর সবাই নোট হচ্ছে বায়োলজি কিলার্স গ্রুপে অ্যান্সার ওরা দেখলো কিভাবে, ওরা দেখে নাই, ওরা বের করছে বিভিন্ন জায়গা থেকে, বই টই ঘেটে মেটে বের করে তারপর পরীক্ষা দিচ্ছে। এই যে পুরস্কার পাবে, পুরস্কার পাবে এই আশায় হচ্ছে বিভিন্ন জায়গায় ঘেটে মেটে তারপর পরীক্ষা দিচ্ছে, ঘেটে মেটে পরীক্ষা দিচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে নোটটা বায়োলজি কিলার্স গ্রুপে পোস্ট করবা। আজকের নোটটা, আজকে যে ফার্স্ট হবে সে 300 টাকা পাবে। যাও, 100 টাকা বাড়াই দিলাম। আজকে যে ফার্স্ট হবে সে 300 টাকা পাবে। বায়োলজি কিলার্স গ্রুপে পোস্ট করবা, পোস্ট করে ওই যে বই পুরস্কার পাবে, এই কারণে ঘেটে ঘুটে তারপরে অ্যান্সার ট্যান্সার বের করে তারপর পরীক্ষা দিছে, বুঝতে পারছো? ওকে, নোট কোথায়? নোট পোস্ট করবা এই যে গ্রুপে ক্লাস হচ্ছে এই গ্রুপে নোট পোস্ট করবা, যে গ্রুপে ক্লাস হচ্ছে এই গ্রুপে। আচ্ছা, এটা আগে স্ক্রিনশট দিও না, আমি আগে দাগাই। ওকে, এবার আসো মৌমাছি চাষ, এপিকালচার, রেশম চাষ, সেরিকালচার, মৎস্য চাষ, পিসিকালচার। খেয়াল করো, মৎস্য চাষ এটা হচ্ছে পিসিকালচার। আর যদি বলা হয় মৎস্য বিদ্যা, তাহলে হচ্ছে ইকথায়োলজি। আর যদি বলা হয় মৎস্য বিজ্ঞান, ঠিক আছে, মৎস্য বিজ্ঞান, তাহলে হচ্ছে ফিশারিজ, ঠিক আছে? মৎস্য বিজ্ঞান যদি বলে তাহলে হচ্ছে ফিশারিজ। পরীক্ষার সলভ দেওয়া হবে না, পরীক্ষার সলভ দেওয়া হয়েছে তো, এখন পরীক্ষাতে ঢোকো, ওই পরীক্ষায় ঢোকো, দেখো সলভ দেওয়া আছে, ওই পরীক্ষায় ঢোকো, দেখো সলভ দেওয়া আছে। ওকে, তারপরে দেখো মুক্তা চাষ, পাল কালচার, লাক্ষ্য চাষ একটা পোকা, ল্যাক কালচার, ঠিক আছে, ল্যাক কালচার। তারপরে দেখো জীবাশ্মবিদ্যা, প্যালিওন্টোলজি, পাখিবিদ্যা, অর্নিথোলজি, সরীসৃপবিদ্যা, হারপেট্রোলজি, ঠিক আছে, হচ্ছে হারপেট্রোলজি। তারপরে হচ্ছে উদ্যানবিদ্যা, হর্টিকালচার, শামুক চাষ, হেলিকালচার,
কীট পতঙ্গ বিদ্যা, এন্টোমোলজি। ওকে, এই কয়েকটা মনে রাখবা, যে কয়েকটা মার্ক করে দিছি এই কয়েকটা মনে রাখবা। ওকে, যে কয়েকটা মার্ক করে দিছি এই কয়েকটা মনে রাখবা। এখান থেকে কৃষিতে এক্সাম আইছিল, মানে প্রশ্ন আসছিল, দেখছো? ও আচ্ছা, নোটের ক্ষেত্রে কন্ডিশন শুধু লেখা সুন্দর হলে চলবে না। রহিমার মায়ের গল্প, রহিমের মায়ের গল্প, অমুকের নানির গল্প, অমুকের খালার গল্প, এগুলো নোট থেকে পরিহার করতে হবে। ক্লাসে টু দা পয়েন্টে আমি যেগুলো মুখ দিয়ে বলছি, পড়া, মুখ দিয়ে যে পড়াগুলো বলছি সেই পড়া এবং ক্লাসের তথ্য এগুলো নোটে রাখতে হবে, এগুলো নোটে রাখতে হবে। নোট লেখার ক্ষেত্রে হচ্ছে টু দা পয়েন্টে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই টু দা পয়েন্টের তথ্যগুলো হচ্ছে লিখতে হবে। রহিমের মায়ের গল্প, রহিমার নানির গল্প এগুলো নোটে লেখা যাবে না। ওকে ওকে ওকে, দ্রুত এসেস নাও, দ্রুত এসেস নাও। ওকে 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 ওকে, এবার আসো জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান। ICJTN এগুলোর ফুল মিনিং জানবা। ICBN, ঠিক আছে, ICJTN, ICBN, তারপরে হচ্ছে IUCN, এই তিনটা জানলেই হবে। এগুলো ফুল মিনিং জানবা, গুগলে সার্চ দিয়ে নোটে ইনক্লুড করে নিবা, ঠিক আছে? ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কমিশন অন বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ঠিক আছে? আমি লিখলাম না, তোমরা হচ্ছে গুগলে সার্চ দিয়ে হচ্ছে নোটে ইনক্লুড করে নিবা। ওকে 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 ওকে, এবার চলো, আমাদের এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? আরো আছে, এটা উপক্রমণিকা গেল। এবার সিলেবাসের বাইরে কি কি লাগবে, মানে সিলেবাস না, শুধু তোমার বইয়ের বাইরেও কিছু কিছু জিনিস পড়তে হবে। কি কি লাগবে বলো, কি কি লাগবে বলো 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 বলো। আমি একটা পোস্ট দিব, স্ক্রিনশট নাও। পোস্ট দেওয়ার মুড নাই, আমি অনেক টায়ার্ড। তোমাদের এই যে তোমরা জানো কিনা আসপেক্ট সিরিজের যে আসপেক্ট বায়োলজি আছে এই বইটা আমার লেখা, তো এই বইটার কাজ চলতেছে। সকাল হচ্ছে তোমার 9টায় যাই, এই সন্ধ্যা 7টায় আসি, ঠিক আছে? সন্ধ্যা 7টায় আসি মানে হচ্ছে প্রায় 10 ঘন্টা কাজ করি। কাজ করার পর তারপরে আবার হচ্ছে তোমাদের ক্লাস নেই, ঠিক আছে? এই কারণে হচ্ছে মুড নাই, মুড নাই, বুঝতে পারছো? ওকে, IUCN, International Union for Conservation of Nature, International Union for Conservation of Nature। ও, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, বলবো 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 বলবো। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে বলো। ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। বলো 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 দ্রুত, তারপরে আমরা নেক্সট টপিকসে যাব। বলো ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হলে হচ্ছে আমরা নেক্সট টপিকসে যাব ইনশাআল্লাহ। কোর্ট কমিশন দুটাই হয়, এটা ইউজের ক্ষেত্রে ভিন্নতা আছে। কমিশনের কাজ হচ্ছে অনুমোদন দেওয়া, আর কোডের কাজ হচ্ছে প্রস্তাবনা করা। এগুলো জানার দরকার নেই, এগুলো বাদ দাও, এগুলো জানার দরকার নেই। ওকে, লাস্ট স্লাইডের আগের স্লাইড, এই যেটা লাস্ট স্লাইডের আগের স্লাইড এইটা, ঠিক আছে? ওকে, তাহলে দাঁড়াও, চলো এবার হচ্ছে আমরা এখান থেকে চলে যাই, ঠিক আছে? আরেকটা লাগবে। আর তোমাদের জন্য খুশির খবর যেটা, সেটা হচ্ছে তোমরা জানো নেটওয়ার্ক, তোমরা তো নেটওয়ার্কের নাম শুনছো, যে নেটওয়ার্ক থেকে প্রত্যেক বছরেই হচ্ছে অফলাইনে পরীক্ষা নেওয়া হয়, একটা পরীক্ষা। তো এবার সারা বাংলাদেশেও বিভাগীয় শহরগুলোতে একটা পরীক্ষা হবে। তোমার সারা বাংলাদেশে বিভাগীয় শহরগুলোতে একটা পরীক্ষা নেওয়া হবে নেটওয়ার্কের পক্ষ থেকে। আমরা বায়োলজি ক্লাসও সেখানে থাকবো আর কি। তো আমরা ডিটেলস জানাবো। সেই পরীক্ষাটায় তোমরা অ্যাটেন্ড করে একটা মেইন এক্সাম দেওয়ার আগে একটা প্রপার ফিল নিতে পারবা, এইটা একটা বিষয়।
এটা কিন্তু নেটওয়ার্কের যুগ যুগ ধরে চলে আসতেছে, প্রত্যেক বছরই নয়, বিগত বছরগুলোতে ক্যাম্পাসে নিছে, এবার বিভাগ ওয়াইজ দিবে আর কি। এটা গেল। আরেকটা বিষয়, বায়োলজি, বিশেষ করে বায়োলজি এবং কেমিস্ট্রি, এইটার প্রত্যেক চ্যাপ্টারে আমরা 1-150 করে প্রশ্ন, বা আরো কমও হতে পারে, আরো বেশিও হতে পারে, দিয়ে একটা হচ্ছে আমরা তোমার কি বলে ম্যাগনেটিক ফাইল বানাতে চাচ্ছি, এগ্রি ম্যাগনেটিক ফাইল। এটার নাম হবে এগ্রি ম্যাগনেটিক ফাইল, ঠিক আছে? এগ্রি ম্যাগনেটিক ফাইল, এটার নাম হবে, আমরা কিরে কলম থাকে না কেন, এগ্রি ম্যাগনেটিক ফাইল বানাতে চাচ্ছি। তো তোমরা আসলে আগ্রহী আছো কিনা বলো? এগ্রি ম্যাগনেটিক ফাইল বানাবো আমরা, প্রত্যেক চ্যাপ্টারে কোনো কিছুই থাকবে না, এমসিকিউ, জাস্ট এমসিকিউ, জাস্ট এমসিকিউ। হ্যাঁ, এগ্রি ম্যাগনেটিক ফাইল আসলে আলহামদুলিল্লাহ, না আসলে ডাবল আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এটা থাকবে ফ্রিতে, থাকবে ফ্রিতে, আমরা বলে দিব, ঠিক আছে? এগ্রি ম্যাগনেটিক ফাইল নাম হবে হচ্ছে এগ্রি ম্যাগনেটিক ফাইল, বুঝতে পারছো? এটা গতানুগতিক কোনো সাজেশন না, গতানুগতিক কোনো সাজেশন না। যেমন মনে করো, সাপোজ আমি বললাম যে এটা গতানুগতিক কোনো সাজেশন না, যেমন মনে করো এই সেল অ্যান্ড স্ট্রাকচার, মানে হচ্ছে কোষ অ্যান্ড কোষের গঠনে, ঠিক আছে? কোষ অ্যান্ড কোষের গঠনে 150 এমসিকিউ দিলাম, ঠিক আছে? 150 এমসিকিউ দিলাম, এরকম। অর্গানিক কেমিস্ট্রিতে এমসিকিউ এর বাইরে কিছুই থাকবে না। অর্গানিক কেমিস্ট্রিতে, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রিতে আমরা হচ্ছে যেটা করলাম, যে মনে করো 200 এমসিকিউ দিলাম, ঠিক আছে? এটার নাম হবে এগ্রি বিকে, এগ্রি ম্যাগনেটিক ফাইল বাই বিকে, ঠিক আছে? এগ্রি ম্যাগনেটিক ফাইল বাই বিকে। এটা গতানুগতিক কোনো সাজেশন নয়, আমি আবারও বলছি, গতানুগতিক কোনো সাজেশন নয়। ওকে, গতানুগতিক কোনো সাজেশন নয়, ঠিক আছে? তো আসলে আলহামদুলিল্লাহ, না আসলে ডাবল আলহামদুলিল্লাহ, আমি সবসময় বলি। আরেকটা জিনিস খেয়াল রাখবা, যে অন্য অন্য অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, সবার সাথে আমাদেরকে একটু মিলাবা না, যে সবাইকে যেভাবে ট্রিট করো আমাদেরকে ওইভাবে ট্রিট করবে না। তোমরা আমাদের সাথে 15 দিন চলো, 7 দিন চলো, তাহলে আশা করি তাদের সাথে আমাদের পার্থক্যগুলো বুঝতে পারবা, যে তখন তোমারই মনে হবে যে না, তাদের সাথে এদের পার্থক্য আছে, তাদের সাথে এদের পার্থক্য আছে। ওকে ওকে, কবে পাবো কবে পাবো কবে পাবো কবে পাবো আপডেট জানানো হবে। এবার আমরা পড়ায় যাই, ঠিক আছে? ওকে, এবার আসো, যে দেখো এই প্রশ্নটা হচ্ছে তোমার, কই গেল? এই প্রশ্নটা হচ্ছে 2020-21 সেশনে আসছিল ক্লাস্টার এগ্রিকালচার পরীক্ষা। ইলেটরের কাজ কি? এটা বেসিক্যালি হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা অধ্যায়ের একটা প্রশ্ন। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা অধ্যায়ের একটা প্রশ্ন। এই ব্যাখ্যাটুকু একটু পড়বা, অনেক সময় প্রশ্ন রিপিট হয়, এই ব্যাখ্যাটুকু একটু পড়বা, ঠিক আছে? নেটওয়ার্কের সেই এক্সামটা কবে হবে আমরা শীঘ্রই জানাবো। হ্যাঁ, পিডিএফ ফাইল দিব আমরা শীঘ্রই জানাবো ইনশাআল্লাহ। কিন্তু দিন শেষে এর পরেও কি বলবা জানো? কালকে একজন না কমেন্ট করলো, ভাই ফ্রি ক্লাস নেন তো প্রচারণার জন্য। আচ্ছা, মানুষ 2-4টা ক্লাস প্রচারণার জন্য নেয়, কিন্তু হচ্ছে যখন একটা কোর্সই ফ্রি দিয়ে দেয়, সেটাও কি প্রচারণার জন্য? যখন একটা কোর্সই ফ্রি দিয়ে দেয়, সেটাও কি প্রচারণার জন্য? ভাইয়া কত পেজ হবে এটা তো আমরা বলবো, একটু অপেক্ষা করো, আমরা জানাবো, ঠিক আছে? ওকে, এই তো ক্লাস শেষের দিকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আর এত উত্তেজিত হওয়ার কিছু নাই, ধৈর্য ধরো, পাবা, ঠিক আছে? ওকে, এই প্রশ্নের ব্যাখ্যাটা পড়বা। এবার আসো, এই পিডিএফটা আমি দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের যে নোটটা দেওয়া হবে, তোমার নোটটা খুব দ্রুত পোস্ট করবা বায়োলজি কিলার্স গ্রুপে, সেই নোটের সাথে এটা পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তারপর দেখো এই ছকটা তোমাদেরকে আমি পড়াইছি, এটা দেখবা যে তোমরা তোমাদের বইতে এটা 7 নাম্বার চ্যাপ্টারের পড়া, নগ্নবীজি এবং হচ্ছে আবৃত বীজির পড়া। তোমরা তোমাদের বইতে হচ্ছে
এই হচ্ছে কই গ্রামিনী, কই গ্রামিনী বা পোয়েসি, এই যে গ্রামিনী বা হচ্ছে পোয়েসি এবং সোলানেসি গোত্র সম্পর্কে পড়ছো, কিন্তু সরি তোমরা এই মালবেসি আর পোয়েসি বা গ্রামিনী গোত্র সম্পর্কে পড়ছো, বাট সোলানেসি, ক্রুসিফেরি, লিগুমিনেসি, লিলিয়েসি এই গোত্রগুলো সম্পর্কে পড়ো নাই। এই গোত্রগুলো সম্পর্কে পড়তে হবে। এবার ভাইয়া এটা কোথায় পড়ায় দিচ্ছেন আপনি? এটা আমি পড়ায় দিছি ওয়েবসাইটে যে ক্লাসগুলো দেওয়া আছে, ওখানে নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারের ক্লাস আছে, ওই চ্যাপ্টারের ক্লাসটা দেখবা, ওই চ্যাপ্টারের ক্লাসে দেখবা এটা সহজ করে পড়ায় দেওয়া আছে। Am I clear or am I clear? ওকে, am I clear or am I clear? এটা কোথায় পড়ায় দিছি? নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারের যে ক্লাসটা দেওয়া হয়েছে তোমাদের এই ফ্রি কোর্সটাতে ওয়েবসাইটে, ওখানে হচ্ছে হ্যাঁ ওখানে হচ্ছে পড়ায় দেওয়া হয়েছে। ওকে, ওখানে পড়ায় দেওয়া হয়েছে। সো এটা আর আজকে পড়ানোর কিছু নাই। ছকটা ক্লিয়ার না? এটা ক্লিয়ার হওয়ার জন্য তুমি নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারের যে ক্লাসটা আছে ওয়েবসাইটে সেটা দেখে নিবা, ওখানে এটা আমি পড়ায় দিছি। ওটা স্লাইডের প্রেজেন্টেশন, এটা এই পিডিএফ এ না, স্লাইড প্রেজেন্টেশনে ওটা পড়ায় দেওয়া হয়েছে, ঠিক আছে? ওখান থেকে এটা দেখে নিবা। ওকে ওকে, দেখো কোর্সে কিভাবে এনরোল করবা এই কমেন্ট সেকশনে বিস্তারিত দেওয়া আছে। কোর্সে কিভাবে এনরোল করবা কমেন্ট সেকশনে বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে? আর হচ্ছে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, হ্যাঁ এটা নোটে অ্যাড করতে পারো। নোটে এগুলো অ্যাড করতে হবে না, এই পিডিএফটা আমি নোটের সাথে অ্যাড করে দিব, আমি অ্যাড করে দিব। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন দেবে। এবার আসো, তেল উৎপাদনকারী উদ্ভিদ নাম জানার চেষ্টা করবা। সাইন্টিফিক নেম এতটা গুরুত্বপূর্ণ না হলেও অ্যাটলিস্ট কোন কোন উদ্ভিদ থেকে তেল উৎপাদন করা হয় নাম জানার চেষ্টা করবা। সরিষা, সয়াবিন, তিল, বাদাম, তিসি, সূর্যমুখী, নারিকেল। তবে দেখো এখান থেকে দুইটা সাইন্টিফিক নেম, তিনটা, ব্রাসিকা ন্যাপাস এটা হচ্ছে সরিষা, গ্লাইসিন ম্যাক্স এটা হচ্ছে সয়াবিন, হেলিয়ান্থাস অ্যানাস এটা হচ্ছে সূর্যমুখী। এই তিনটা সাইন্টিফিক নেম অ্যাটলিস্ট পড়বা, যে হচ্ছে এই তিনটা ইম্পর্টেন্ট। তারপরে সরিষা থেকে মাস্টার্ড অয়েল, সয়াবিন, সিসেন, গ্রাউন্ডনাট, লিন্স, সানফ্লাওয়ার, কোকোনাট কোনটার নাম কি। শোনো, এমনি যে আসবেই ব্যাপারটা তা না, কিন্তু পড়তে তো বেশি সময় লাগে না। তুমি একবার একটু দেখে রাখো না, পরীক্ষা আসলে তুমি একটা নাম্বার বেশি পাবা, না আসলে ভিন্ন কথা, না আসলে ভিন্ন কথা। ওকে, কমেন্ট বক্সে এত ওই যে বিচারপতি মানিকের মতো এত উত্তেজিত হইলে হবে না। বলছি দেওয়া হবে তার মানে দিব, ধৈর্য ধরতে হবে বেটা, ধৈর্য 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 ধরো, ঠিক আছে? ধৈর্য ধরো, ঠিক আছে? ধৈর্য ধরো। যদি বিচারপতি মানিকের মতো এত উত্তেজিত হয়ে যাও তাহলে তার মতো অকালে সমস্যা হতে পারে, ঠিক আছে? সেটা তোমরা সবাই দেখছো। সো হচ্ছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ওকে, এবার আসো পার্ট। দেখো এই চারটা পার্ট, শন পার্ট, দেশি পার্ট, পেস্তা পার্ট, তোষা পার্ট, ঠিক আছে? কর্কোরাস ক্যাপসুলারিস দেশি পার্ট, তারপরে হচ্ছে হিবিস্কাস হচ্ছে সাবডেরিফা মেস্তা পার্ট, কর্কোরাস ওলিটোরিয়াস তোষা পার্ট। তবে বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা, বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা, বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা, দেশি পার্ট আর হচ্ছে তোষা পার্ট, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। বাকি দুইটা একটু রিডিং দিবা, ঠিক আছে? বাকি দুইটা একটু রিডিং দিবা। ওকে, ওকে, এখান থেকে কিছু সাইন্টিফিক নেম পড়বা, কিছু সাইন্টিফিক নেম পড়বা। শাল, সরিষা, টমেটো, বেগুন, সয়াবিন, পেঁয়াজ, মটর, ঠিক আছে? এগুলো পড়বা। আর ওই যে নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো তো পড়বাই, ঠিক আছে? হ্যাঁ, নোটে উপক্রমণিকাটা লিখবা, আর ওইটার সাথে আমি এগুলো অ্যাটাচ করে দিব, ঠিক আছে? এগুলো অ্যাটাচ করে দিব, দাগানো সহ। ও না, এটা তো দাগানো সহ দেওয়া যাবে না, এটা অ্যাটাচ করে দিব, তোমরা দাগায় নাও, ঠিক আছে? না, এটা আমি ওই তোমার কি বলে ওই হচ্ছে ওই নোটে ওপেন করি নাই তো, নর্মাল পিডিএফ ওপেন করছি। এটা সেভ দেওয়া যাবে না এইভাবে, মানে ঝামেলা হয়ে গেছে আর কি, এটা এইভাবে সেভ দেওয়া যাবে না। ওকে, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে 12 নাম্বার চ্যাপ্টারের একটা পড়া, যে বাংলাদেশের বিলুপ্ত প্রায় জীব ও সংরক্ষণ, ঠিক আছে? সব পড়তে হবে না,
এই দুইটা বাংলাদেশের এন্ডেমিক দুইটা আছে, রোটেলা খুদে বড়লা, ঠিক আছে, রোটেলা খুদে বড়লা, আর হচ্ছে তোমার তালিপাম, আগর, জংলি গোলাপ, এরা বিলুপ্ত প্রায়, ঠিক আছে, বিলুপ্ত প্রায় উদ্ভিদ। বাংলা নামগুলো পড়বা এখান থেকে, বাংলা নামগুলো একটু জানার চেষ্টা করবা, ঠিক আছে, যে অনেক সময় দিতে পারে বাংলাদেশের বিলুপ্ত প্রায় প্রাণী কোনটা। হ্যাঁ, নোটে নোটে সবই পোস্ট করবা তোমরা, যদি এগুলো সহ পোস্ট করতে পারো আরো ভালো, নোটে সব সহ পোস্ট করবা, 300 টাকা এমনি এমনি দিব, নোটে সব পোস্ট করবি বেটা, নোটে সব পোস্ট করবি। এই যে এখানে বলে দিলাম যে বাংলা নামগুলো, ঠিক আছে, আর যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো বাংলা নাম, বাংলা 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 নাম, বাংলা নাম, ঠিক আছে, বাংলা নাম। দুইটা সাইন্টিফিক নেম পড়বা, নীলগাই আর হচ্ছে শুশুক, দুইটা সাইন্টিফিক নেম পড়বা, এগুলো বাংলা নাম, দুইটা সাইন্টিফিক নেম নীলগাই শুশুক, আর এগুলোর তো সব সাইন্টিফিক নেমই আছে। এই যে এই বাংলা নামগুলো ভালো করে মনে রাখবা, এই বাংলা নামগুলো ভালো করে মনে রাখবা, ওকে। তারপরে আসো এক্সিটু আর হচ্ছে ইনসিটু, এক্সাম্পল গুলো জাস্ট নামগুলো। ইনসিটুর এক্সাম্পল কোনগুলা, ইনসিটুর এক্সাম্পল কোনগুলা, এক্সিটুর এক্সাম্পল কোনগুলা, এক্সিটুর এক্সাম্পল কোনগুলা, ইনসিটুর এক্সাম্পল কোনগুলা, এক্সিটুর এক্সাম্পল কোনগুলা। জুম করব, আরে মুছে ফেলছি, আগাম করে ফেলছি, এই যে এই যে এই দেখো মার্ক করে দিচ্ছি, এইটা পুরাটা পড়বা, এইটা বাংলা নামটা পড়বা, এটার বাংলা নামটা পড়বা, তবে দুইটা সাইন্টিফিক নেম পড়বা, ও সরি, দুইটা সাইন্টিফিক নেম পড়বা। এটা স্ক্রিনশট নাও, পরের পেজে যাচ্ছি, ওকে। এখন বোঝা যায়, এখন বড় করে দিছি, ওকে, এখন তো জুম করছি, এখন তো বড় করে দিছি, ওকে। ওকে, এটা এটা শেষ করো, এটা স্ক্রিনশট নাও, ওকে ওকে, এটা স্ক্রিনশট নাও। আগের পেজে আবার কি আছে, আরে এটা তো দেখছোই তোমরা, এটা তো বড়ই। আচ্ছা, এই যে এবার দেখো, এই ইনসিটু এক্সিটু, ঠিক আছে, এক্সাম্পল, এক্সাম্পল, ইনসিটু এক্সিটু এক্সাম্পল, ওকে। যারা এসএস নিতে পারো নাই, স্ক্রিনশট নিতে পারো নাই, রেকর্ড থাকবে তখন নিয়ে নিও। এই যে শর্ট সিলেবাসের বাইরে যা লাগবে দেখাই দিচ্ছি, এগুলো শর্ট সিলেবাসের বাইরে, ওকে। এটা স্ক্রিনশট নাও, দ্রুত দ্রুত দ্রুত, ওকে, শেষ। ওকে, সবাই সবকিছু ক্লিয়ার, সবাই সবকিছু ক্লিয়ার। আচ্ছা, এগুলা মানে কি, এক্সিটু আর ইনসিটু, এগুলো হচ্ছে প্রকৃতিতে উদ্ভিদ প্রাণী এগুলো সংরক্ষণের উপায়। এক্স ইনসিটু মানে জায়গায় রেখে সংরক্ষণ। মনে করো সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওখানেই তুমি রয়্যাল বেঙ্গল টাইগারটাকে সংরক্ষণ করবে, এটাকে বলা হয় ইনসিটু, বুঝতে পারছো? এখন ওই রয়্যাল বেঙ্গল টাইগারটাকে নিয়ে এসে তুমি যদি চিড়িয়াখানায় সংরক্ষণ করো, তখন সেটা হয়ে যাবে এক্সিটু, তখন সেটা হয়ে যাবে কি, এক্সিটু। আচ্ছা, ইনসিটু আর এক্সিটু, ওই যেটা বললাম যে মনে করো সুন্দরবনে হচ্ছে অনেক বন্য প্রাণী সংরক্ষিত আছে, তাই না? সে তার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার একটা, তার মানে কি, সে যে জায়গায় থাকা উচিত সেই জায়গাতেই সেই সংরক্ষিত থাকতেছে, দ্যাটস কল ইনসিটু, দ্যাটস কল ইনসিটু। এবার সুন্দরবন থেকে তুমি যদি রয়্যাল বেঙ্গল টাইগারটাকে এনে
তুমি যদি চিড়িয়াখানায় দাও, জুতে দাও, জুতে যদি সংরক্ষণ করো, তার মানে কি তার যে জায়গায় সংরক্ষণ করার কথা সেখানে সংরক্ষণ না করে অন্য জায়গায় নিয়ে এসে সংরক্ষণ করছো, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো এক্সিটু। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো, এক্সিটু। তার মানে পরীক্ষায় কি যাবে, সুন্দরবন এটা কোন ধরনের সংরক্ষণ, এক্সাম্পল হবে ইনসিটু। চিড়িয়াখানা কোন ধরনের সংরক্ষণ, অ্যান্সার হবে এক্সিটু, অ্যান্সার হবে কি এক্সিটু।